শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প, আর গল্পের ভেতর জীবন। 14 নম্বর হাফসিবাগান লেনের মেসটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদে লোক হইলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসের অধিবাসী 5-6 জন মাত্র এবং সকলেরই অবস্থা ভালো। বসিবার জন্য একটি আলাদা ঘর, তাদের ঢালা ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম, কতকগুলি মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সজ্জিত আছে। কাল হইতে পূজার বন্ধ, সেজন্য মেসের অনেকে দেশে চলিয়া গিয়াছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। ইহারা কোথাও যাইবে না, কারণ দুজনেরই শ্বশুর বাড়ির সকলে কলিকাতায় আসিতেছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, হঠযোগ এবং থিওসফির চর্চা করে। আজ সন্ধ্যায় মেসের বৈঠকখানায় ইহারা দুইজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিতেছেন। নিতাইবাবু নিত্যই এখানে আসেন, তার একটু বয়স হইয়াছে, সেজন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছন ফিরিয়া সিগারেট খায়। নিতাইবাবু বলিতেছিলেন, চিত্তে সুখ নেই দাদা, জিভেটি পালিয়েছে, খোকিটার জ্বর, গিন্নি খিটখিট করছেন। অফিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তার জন্যেই নতুন ছোট সাহেব বেটা যেন চরকির মতো ঘুরছে। পরমার্থ বলিল, কেন, আপনাদের অফিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে। সেদিন আর নেই রে ভাই, ছিল বটে মেকেঞ্চি সাহেবের আমলে। বর্দা খুঁড়ো জানো তো, সামনা করে বর্দা মুখর্জি খুঁড়ো 2টোর সময় আফিম খেতেন, 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমোতেন। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম, কিন্তু খুঁড়ো চেয়ার ছাড়তেন না। একদিন হয়েছে কি, লেজার ঠিক জুড়িতে যেমনই পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম এলো। নরণ চরণ নেই, নাক ডাকা নেই, ঘাড় একটু ঝুঁকলো না, লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা, দূর থেকে দেখলে কে বলবে খুঁড়ো ঘুমোচ্ছে। এমন সময় মেকেঞ্চি সাহেব ঘরে এলো। সকলে সশবস্ত। সাহেব খুঁড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুঁড়োর কাঁধে একটি চিমটি কাটলে খুঁড়ো একটু মিটমিটিয়ে চেয়েই বিড়বিড় করে আরম্ভ করলে, 37-এর 7 নাবে 3 সাহেব হেসে বলল, হ্যাভ এ কাপ অফ টি। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই, সংসারে ঘেন্না ধরে গেছে। একটি ভালো সাধু সন্ন্যাসী পাইতো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। জগন্নাথ ঘাটে আজ একটি সাধুকে দেখে এলো। আশ্চর্য ব্যাপার, লোকটাকে বলে মির্চাই বাবা। তিনি কেবল লঙ্কাতেই থাকেন, ভাত না, রুটি না, ছাতু না, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্তব্য তো করছে, তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু আছেন তার সাধনা আরও উঁচু দরের, তিনি সির্ফ কড়াতের গুঁড়ো খান। ওহে মাস্টার, তুমি তো ফিলোসফিতে এমএ পাস করেছো, লঙ্কা কড়াতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলো তো? তোমার পাখোয়াজ বন্ধ করো বাপু, কান ঝালাপালা হয়ে গেল। নিবারণ প্রথমে একটি মাসিক পত্রিকা লইয়া নাড়াচাড়া করিতেছিল। তাতে যে 5টি গল্প আছে তার প্রত্যেকের নায়িকা একটি সতী সাধ্বী বারাঙ্গনা।
অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলিয়া দিয়া একটা পাখোয়াজ কোলে লইয়া মাঝে মাঝে বেতালা চাটি মারিতেছিল। নিতাইবাবুর কথায় বাজনা থামাইয়া বলিল, ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ হে, যেমন জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, তেমনি তেমনি ওই মির্চাই মার্গ, করাদ মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, দাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাগ মার্গ। কারবা কিরকম? কাগ মার্গ জানেন না? গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছি। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় দুই কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো দো আনা কৌয়ে, দো দো আনা। ভাবলুম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে, নিশ্চয় পড়তে জানে। একটা ধাড়ি গোছের কাকের কাছে গিয়ে শীষ দিয়ে বলল, বড় ময়না, চিত্রকূট কি ঘাট পর, সীতারাম রাধা কিষান বলো চু। ব্যাটা ঠোকরাতে এলো। কাকওয়ালা বললে, বাপু কৌয়া নেই পড়তা। তবে কি করে বাপু, কাকের মাংস তো শুনতে পাই তেতু, লোকে বুঝি শুক্তো বানাবার জন্য কেনে। বললে, তাও নয়, এই কাক খাঁচায় কয়েদ রয়েছে, দু আনা খরচ করে যতগুলি ইচ্ছে কিনে নিয়ে জীবনকে বন্ধন দশা থেকে মুক্তি দাও, তোমারও মুক্তি হবে। ভাবলুম মোক্ষের মার কি বিচিত্র, অন্য লোকে মুক্তি পাবে তাই এই গরিব কাকওয়ালা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনভারসেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আর একজনের পুণ্য হবার জো নাই। এই সময় একটি হ্যাট কোট ধারী 22-23 বছরের ছেলে ঘরে আসিয়া পাখার রেগুলেটর শেষ পর্যন্ত ঠেলিয়া দিয়া হ্যাটটি আছড়াইয়া ফেলিয়া ফরাসের ওপর থপ করিয়া বসিয়া পড়িল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়ায় ইস্তফা দিয়া কাজকর্মের চেষ্টা দেখিতেছে। সত্যব্রত হাঁপাইতে হাঁপাইতে বলিল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। সত্য প্রায়ই মুশকিলে পড়িয়া থাকে, সেজন্য তার কথায় কেউ উৎকণ্ঠা প্রকাশ করিল না। অগত্যা সে আপন মনে বলিতে লাগিল, সমস্ত দিন অফিসের হাড়ভাঙা খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করবো তারও জো নেই। ভাবলুম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল, সান্ডেল মশাইয়ের বক্তৃতা শুনবি। কি করি, যেতে হলো, কিন্তু সব মিথ্যে। সান্ডেল মশাই বলছেন ধর্ম জীবের মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। আরশোলা? 3 টন আরশোলা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বর শিপমেন্ট, 40 পাউন্ড 15 শিলিং টন। সিআইএফ হংকং চায়নায় লড়াই বাঁধবে কিনা, তাই আগে থেকে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপেবন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? ওহ, কি বিপদ। হ্যাঁ রে সতে, তুই না বেমক জ্ঞানী, তোদের না মিথ্যা কথা বলতে নেই? কেন বলতে নেই, পিসিমার কাছে না বললেই হলো। সতে, তোর সন্ধানে কি ভালো বাবাজি কি স্বামীজি আছে? কটা চাই? যা যা, ইয়ার কি করিস না, তোরা মন্ত্র তন্ত্রই মানিস না, তা আবার বাবাজি। কেন মানবো না? পিসিমা দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইতে পারেন না, কেবল পিসেমশাইকে ধমক দেন। বাড়ি শুদ্ধ লোক ভয়ে অস্থির। পিপারমিন্ট, আসপিরিন, মাদুলি, জল পড়া, দাঁতের পোকা বার করি, কিচ্ছুতে কিছু হয় না। তখন পিসেমশাই এইসা জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁত পড়ে গেল। পরমার্থ চটিয়া উঠিয়া বলিল, দেখো সত্য, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো না। প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তাই। মন্ত্র সাধনায় প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয়, সেটাকে তুমি মানো? আলবাত মানি, তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর। কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা, বাবার 2 টিকি, একটি পজিটিভ একটি নেগেটিভ, আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন। পার্ক ঝাড়েন এক একটি 18 ইঞ্চি লম্বা। আছে একইকার সাধ্য, সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয়। না না,
মির্চাই, বেদান্ত, ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বল, কিন্তু কেরামতি চাই, শুধু ভক্তি তত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? তবে দমদমে গুরুপদবাবুর বাগানে চলুন না, বিরিঞ্চি বাবুর কাছে। আলিপুরের উকিল গুরুপদ বাবু? আরে আমাদের প্রফেসর ননির শ্বশুর। তিনি আবার বাবাজি জোটালেন কোথা থেকে? সত্য, তুই জানিস কিছু? ননিদার কাছে শুনেছিলুম বটে গুরুপদবাবু সম্প্রতি একটি গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একবারে বদলে গেছেন, আগে তো কিছুই মানতেন না। গুরুপদ বাবুর আরেকটি আইবুড়ো মেয়ে আছে না? বুঝকি, ননিদা শালি। তারপর পরমার্থ, বাবাজিটি কেমন? সে এক আশ্চর্য বিষয়। কেউ বলে তার বয়স 500 বছর, কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাইদার বয়সই বোধহয়। তাকে জিজ্ঞাসা করলে একটু হেসে বললেন, বয়স বলে কোনো বস্তুই নেই, সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধি ত্রিকাল ত্রিলোক একই সঙ্গে ভোগ করে। এই ধর, এখন সেপ্টেম্বর 1925, তুমি হাফসি বাগানে আছো। বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি BC-তে পাটলিপুত্র নগরে এনে ফেলতে পারে। সমস্তই আপেক্ষিক কিনা? আইনস্টাইনের পসার একেবারেই মাটি। আরে আইনস্টাইন শিখলে থেকে? শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ার তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত, তবে তার বিদ্যে রিলেটিভিটির বেশি এগোয়নি। নিতাই বাবু উদ্গ্রীব হইয়া সমস্ত শুনিতেছিলেন। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আইনস্টাইনের থিওরিটা কি বলতো? আসলে কি জানেন, স্থান কাল আর পাত্র এরা পরস্পরের ওপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে। ও হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনি একজন ভারিক্কে লোক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন, তখন আপনার ওজন 2 মণ 30 সের। সেখান থেকে বেরিয়ে গেলেন কেরাতলা কংগ্রেস কমিটিতে, সেখানে ওজন হলো মাত্র 5-6 টাকা, ফুঁয়ে উড়ে গেলেন। ঠিক ঠিক ঠিক। জনার্দন ঠাকুর পটল ডাঙায় কেনে 250 আলু, আর মেশে এলেই হয়ে যায় নপ। আচ্ছা পরমার্থ, বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকাল সিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধা করে দেন কি? তেমন তেমন ভক্ত হলে করেন বই কি। এই সেদিন মিকিরাম আগরওয়ালের বারাত ফিরিয়ে দিল। 3 দিনের জন্য তাকে 1914-এ নিয়ে গেলেন। ঠিক লড়াইয়ের আগে মিকিরাম 5000 টন লোহার কড়ি কিনে ফেলেছে 6 টাকা দরে। তারপরেই তাকে 1 মাস 1919-এ রাখলেন। মিকিরাম বেচে দিলে 21,000 টাকা দরে। তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন। মিকিরাম এখন 15 লাখ টাকার মালিক। না বিশ্বাস হলে অঙ্গ বসে দেখ। নিতাই বাবু পরমার্থের 2 হাত ধরিয়া গদগদ স্বরে বলিলেন, পরমার্থ ভাই রে, আমায় এক্ষুনি নিয়ে চল, বাবার পায়ে ধরে হত্য দেব, খরচ যা লাগে সব দেব, ঘটি বাটি বিক্রি করব, গিন্নির হাতে পা ধরে সেই 10 ভরির গোটা ছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি হপ্তাখানেক 1914 ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলবো না পরমার্থ। গুরুপদ বাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তি সবই গুরুকে দেবে। হ্যাঁ, সে কি এত দূর গড়িয়েছে? আরে সত্য, তোর ননিদা, তোর বৌদি এরা কিছু বলছেন না? ননিদাকে তো জানোই, নেলা খেপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়ে আছেন। আর বৌদি নিতান্ত ভালো মানুষ, ওদের দ্বারা কিছু হবে না। কিছু করতে হয় তো তুমি আর আমি, কিন্তু দেরি নয়। তবে এক্ষুনি ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপরে দমদমায় যাওয়া যাবে। নিতাই বাবু কাগজ পেন্সিল লইয়া লোহার হিসেব কষিতেছিলেন।
দমদমা যাওয়ার কথা শুনিয়া বলিলেন, তোমরা বাবার কাছে যাবে নাকি? সেটা কি ভালো হবে? এত লোক গিয়ে আবদার করলে বাবা ভড়কে যেতে পারেন। আমি বলি কি, আগে আমি আর পরমার্থ যাই, তারপর আরেকদিন না হয় নিবারণ যেও। না 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 না, আপনার কোনো ভয় নেই। আমরা মোটেই আবদার করব না, শুধু একটু শাস্ত্রালাপ করব। সুবিধে হয়তো কাল বিকেলেই আমরা একসঙ্গে যাওয়া যাবে। প্রফেসর ননি কোনো কালে প্রফেসরই করে নাই, কিন্তু অনেকগুলি পাশ করিয়াছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করিয়া থাকে, সেজন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়াছে। রোজগারের চিন্তা নাই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাতা, সত্যব্রতর দুঃসম্পর্কীয় ভ্রাতা এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছল তখন রাত্রি 8টা। বাইরের ঘরে কেহ নাই। চাকর বলিল বাবু এবং বৌমা ভিতরের উঠোনে আছে। নিবারণ ও সত্য অন্দরে গিয়া দেখিল উঠোনের এক পাশে একটি উনুনের ওপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হইতেছে। ননির স্ত্রী নিরুপমা তাহা কাঠি দিয়া ঘাঁটিতেছে। পাশের বারান্দায় একটি হারমোনিয়াম আছে, তাহা হইতে একটা রবারের নল আসিয়া ডেকচির ভিতরে প্রবেশ করিয়াছে। প্রফেসর ননি মালকোচা মারিয়া কোমরে হাত দিয়া দাঁড়াইয়া আছেন। নিবারণ বলিল, এ কি বৌদি, এত শাগের ঘন্ট কার জন্য রাজেন? নিরুপমা বলিল, শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেন তো। সেদ্ধ হচ্ছে কেন? ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? ননি বলিল, নিবারণ, আর কি নয়, পৃথিবীতে আর অন্নভাব থাকবে না। সকলেই তো প্রফেসর ননি বা রোমন্তক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলে ব্যাস হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। থাক থাক, এ হারমোনিয়ামটা কি জন্যে? বুঝলে না? অক্সিডাইজ করবার জন্য। হিরু, হারমোনিয়ামটা বাজাতো। নিরুপমা হারমোনিয়ামের পেডাল চালাইল, সুর বাহির হইল না। রবারের নল দিয়া হাওয়া আসিয়া ডেকচির ভিতর বক বক করিতে লাগিল। শুধুই ভুরভুরি? আমি ভাবলাম বুঝি সঙ্গীত রস রবারের নল বেয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙর সৃষ্টি করবে। যাক বৌদি, বাবার খবর কি বলুন তো? নিরুপমা ম্লান মুখে বলিল, শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকেই কেমন একটা হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়েই একেবারে তন্ময়। বাধ্য জ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু গুরু গুরু। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনো ফল হয়নি। শুনেছি টাকা করি সবই গুরুকে দেবেন, শুধু বুচকিটার জন্যই ভাবনা। ওর কাছে গিয়েই থাকতুম, কিন্তু শাশুড়ির অসুখ, এ বাড়ি ছেড়ে যেতেও পারছি না। সত্য বলিল, আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। কখনো পারি? শ্বশুর মশাই ভাববেন বেটা সম্পত্তি লোভে আমার ধর্মকর্মের ব্যাঘাত ঘটাতে এসছে। তবে হুকুম দাও, প্রহারে না ধনঞ্জয় করে দিই। না না, জুলুম যদি করো তবে সেটা বাবার ওপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। বড় শক্ত কথা। আচ্ছা বৌদি, বিরিঞ্চি বাবার ব্যাপার কিরকম বলুন তো? ব্যাপার প্রায় মাস খানেক থেকে চলছে। দমদার বাগান আছে, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ ক্যাবলানন্দ। গণেশ মামা খিদমত করেছেন, বাবা দিদরাত সেখানেই পড়ে আছেন।
রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শোনার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাতে হোম হচ্ছে, তা থেকে এক একদিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রী চৈতন্য। যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না, যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিলাম। এরকম দেখলেন? আমি কি চাই ভালো করে দেখেছি? অন্ধকার ঘর, হোমকুণ্ডুর পেছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন। বুচকির বরং সাহস আছে, প্রায় দেখছে কি না। কাল নাকি মহাদেব বের হবেন। তাই নাকি? কাল আমরা একবার বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তার দয়া হয় তবে কপালে হয়তো মহাদেব দর্শনও হবে। গণেশ মামা বশ করুন, তিনি হুকুম না দিলে হোম ঘরে ঢুকতেই পারবেন না। সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। সত্য তার সমস্ত দেহ নাড়িয়া বলিল, কখনো নয়, তুমি দেখে নিও আসে কোন সাইল। ও কি জিভ বার করলি যে? বেগুয়ার পাঠান বৌদি খুব সামলে নিয়েছে, পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকতো না। তবে আজ আমরা চলি। হ্যাঁ, ভালো কথা। ননি, এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? কিরকম ধোঁয়া? যদি লাল চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা। যদি বেগুনি চাও তবে আয়োডিন, পেপার। যদি সবুজ চাও আরে না না, প্লেন ধোঁয়া চাই, প্লেন ধোঁয়া। তাহলে নাইট্রো ডাইমিথাইল। আবার আরম্ভ করলো রে। উফ, বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে বলুন তো? মামা বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জলে, খুব ধোয়া হয়। ইউরেকা বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন। নন্টেটার কিছু হবে না। ধোয়া দিয়ে করবেন কি? ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কি না। গুরুপদ বাবুর দমদমার বাগান বাড়ি পূর্বে বেশ সুসজ্জিত ছিল, কিন্তু তার পত্নী গত হওয়া অবধি হতশ্রী হইয়াছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করানো হইয়াছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হইয়াছে, কিন্তু পূর্বের গৌরব ফিরিয়া আসে নাই। গুরুপদ বাবুর সংসারের কোনো খবর রাখেন না। তার শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করিতেছেন। বিকাল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু আসিয়া পৌঁছলেন। বাড়ির নিচে একটি বড় ঘরে শতরঞ্চি বিছাইয়া ভক্তবৃন্দের বসিবার ব্যবস্থা করা হইয়াছে। তার এক পাশে একটি তক্তা বসে গদি এবং বাঘের ছাপ মারা রাগের ওপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে ভক্ত মহিলাগণের স্থান। বাবাজি এখনও তার সাধনকক্ষ হইতে নামেন নাই। ভক্তের দল উদ্গ্রীব হইয়া বসিয়া আছে এবং মৃদুস্বরে বাবার মহিমা গুঞ্জন করিতেছে। একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করিয়া পা মুড়িয়া বসিয়া আছেন এবং অধীর হইয়া মাঝে মাঝে তার কামানো গোফে পাক দিতেছেন। ইনি মিস্টার ও.কে. সেন, বার অ্যাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়া ধর্মকর্মে মন দিয়াছেন। পরমার্থ নিতাইবাবুকে ঘরে বসাইয়া নিবারণ ও সত্যব্রত বাহিরে আসিল এবং বাগানের চারিদিক প্রদক্ষিণ করিয়া ফটকের কাছে উপস্থিত হইল। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচম্যান, দারোয়ান, মালি ইত্যাদির থাকিবার স্থান। আস্তাবলের সম্মুখে মৌলবী বছিরুদ্দি একটি ভাঙা বেঞ্চে বসিয়া কোচম্যান ঝটি মিয়া এবং দারোয়ান ফেকু পাড়ের সঙ্গে গল্প করিতেছেন। মৌলবী সাহেবের নিবাস ফরিদপুর। ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরী।
গুরুপদ বাবু ওকালতি ত্যাগ করায় বছিরুদ্দির উপার্জন কমিয়া গিয়াছে, কিন্তু এখনও তিনি নিয়মিত মাসোহারা পাইয়া থাকেন। সেজন্য মনিবকে সেলাম করিতে আসেন। মৌলভী সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা বিবৃত করিতেছিলেন। কোচম্যান ও দারোয়ান মাথা নাড়িয়া সায় দিতেছিল। অদূরে সহিস ঘোড়ার অঙ্গ ডলিতেছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মারিয়া বলিতেছে, আরে ঠহর যা উল্লু। সামনের মাঠে এটি স্থূলকায় বিড়াল মুখভঙ্গি করিয়া ঘাস খাইতেছে। প্রত্যহ বিরিঞ্চি বাবার ভুক্তাবশিষ্ট মাছের মুড়া খাইয়া তার গড় হজম হইয়াছে। সত্যব্রত বলিল, আদাব মৌলভী সাহেব, মেজাজ তো দিব্যি শরীফ। প্রণাম পাড়েজি। কোচমানজি আচ্ছা এ তো, একে চেনেন না বুঝি? ইনি নিবারণ বাবু, জামাইবাবুর দোস্ত। পুজোর জন্য কিছু ভেঁট এনেছেন, কিছু মনে করবেন না মৌলভী সাহেব। আপনার 10 টাকা, পাড়েজি আর কোচমানজির 5-5, ছুইস মালি ওদের আরও 5। সৌজন্যে অভিভূত হইয়া বছিরুদ্দিন, ফেকু এবং ঝটি দন্তবিকাশ করিয়া বারবার সেলাম করিল এবং খোদা ও কালী মায়ের নিকট বাবুজিদের তরক্কি প্রার্থনা করিল। মৌলভী বলিলেন, আর বাবু মশাই সেসব দিন খ্যান তমনে চলে গেছে। মা ঠাকুরন বেহস্ত পাওয়া ইস্তক মোদের বাবু সাহেবের জান্ডা কলে যায়নি। অত করে বললাম, হুজুর অমন পশারটা নষ্ট করবেন না। তা কে শোনে, খোদার মর্জি। নিবারণ বলিল, ও বাবাজিটাই যত নষ্টের গোড়া। ফিকু পারে ভরসা পাইয়া মত প্রকাশ করিল। बिरिंची बाबा थोड़ा ही आचेन और जनेऊ भी नहीं जटा भी नहीं यानी मछली भी खान बकरीर गोश्त भी खान दोनों साथ चा बिस्कुट ना होइले तार चले ना सब बंगाली बाबा जी बिल्कुल जुआ चोर और छोटो माड़ा जिनी आचेन तिनी तो एक बिच्चू फेकू पाड़े के पर्यন্ত दंशन करीते तार साहस है তিনি জানেন না যে উক্ত ফেকু পাড়ে মিউটিনি মে তলোয়ার খেলায়া था। যদিও ফেকু তখনও জন্মাননি। একবার যদি মনিব হুকুম দেন তবে লাঠির চোটে বাবাজিদের হাড্ডি চূর করিয়া দেওয়া যাইতে পারে। মৌলভী জানাইলেন যে তাকেও কম অপমান সহ্য করিতে হয় নাই। মামাবাবু মানে গণেশ যে তার উপর লম্বাই চওড়াই করিবে তা তিনি বরদাস্ত করিবেন না। তিনি খানদানি মনীষী, তার ধমনীতে মোগলাই রক্ত প্রবাহিত হইতেছে। যদিও লোকে তাকে বছিরুদ্দি বলে, কিন্তু তার আদত নাম মৃদম খা। তার পিতার নাম জাহাবাজ খা, পিতামহের নাম আব্দুল জব্বর। তাদের আদি নিবাস ফরিদপুর নয়, আরব দেশে, যাকে বলে তুর্ক। সেখানে সকলেই লুঙ্গি পরে এবং উর্দু বলে। কেবল পেটের দায় তাকে বাংলা শিখিতে হইয়াছে। সেই আরব দেশের মধ্যিখানে ইস্তাম্বুল, তার বায়ে শহর বগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছ। বগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, সেখানকার পবিত্র কুয়ার জল আব এ জমজম তার কাছে এক শিশি আছে। মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটাইয়া হালার পোহালা ইবলিশের বাচ্চা দুই বাবাজি মায়ে মামাবাবুকে তিনি 7 দরিয়ার পাড়ে জাহান্নামের চৌমাথায় পৌঁছাইয়া দিতে পারেন। নিবারণ বলিল, দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবই তাড়াব। যদি সুবিধে হয় তো আজ, কিন্তু একলা তো পেরে উঠবো না। আপনি আর দারোয়ানজি সঙ্গে থাকা চায়। মারপিট হবে? আরে না না, আমাদের কোনো ভয় নেই, কেবল একটু চিল্লাচিল্লি করতে হবে। পারবে তো? জরুর, अलबत जन कबूल, কিন্তু মনিব যদি গোসা হন। নিবারণ বুঝাইল মনিবের চটিবার কোনো কারণ থাকিবে না। একটু পরে সে আসিয়া যথাকর্তব্য বাতলাইয়া দিবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবার অভিমুখে চলিল। পথে গণেশ মামার সঙ্গে দেখা। তিনি ব্যস্ত হইয়া হোমের আয়োজন করিতে যাইতেছিলেন। নিবারণ ও সত্যব্রতকে দেখিয়া বলিলেন, এই যে তোমরাও এসেছো দেখছি, বেশ বেশ। তারপর বাড়ির সব নিবারণ
তোমার বাবা বেশ, তোমার মা এখন একটু, তোমার ছোট বোনটি সত্য, তোমার পিসে মশাই পিসিমা সকলে। নিবারণের স্বজনবর্গ সকলেই হে হে, সত্যব্রতেরও তদ্রূপ। সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। মামাবাবুর ভাবনায় ঘুম হইতেছিল না, এখন কথঞ্চিত নিশ্চিন্ত হইলেন। সত্য বলিল, মামা, আপনার ছোট জামাইটি চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে তবে ছুটির পরেই আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। মামাবাবু, একটি নিবেদন আছে, দেব দর্শন করিয়ে দিতে হবে। তাতে যাও না বাবার কাছে, সকলেই তো গেছে। ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চাই হোম ঘরে। গণেশ মামা সভয়ে জিভ কাটিয়া বলিলেন, বাপরে, সে কি হয়? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো এই যাকে বলে ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ, হিঁদুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা ওড়ায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সমস্ত খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজি, নইলে ওর দু চারটে বোলচাল শুনলে বুঝতেন যে ও বড় বড় ইঁদুরেরও কান কাটতে পারে। যাই করুক, জাত গেলে আর ফিরে আসে না। তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও। সে তো সবাই খায়, গুরুপদবাবুও ঢের খেয়েছেন। তাহলে দেব দর্শন হবে না? নিতান্তই নিরাশ করবেন। আচ্ছা, তবে চললুম। প্রণাম মামাবাবু। হ্যাঁ, একটা কথা, আমি বলি কি, আপনার জামাইটি এখন 4-5 মাস টাইপ রাইটিং শিখুক, একেবারে আনাড়ি। তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব। নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে। আরে না 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 না, চাকরি চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে? না, সত্য, লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী বাবা, চাকরিটা করে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? তুমি এখন গীতা টিতা পড়ে থাকো, খুব ভালো, খুব ভালো। তা হোম ঘরে গেলে তোমার দোষ হবে না। একটু 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 গঙ্গা জল মাথায় দিয়ে দিও দুজনেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ওই জামাইটার কথা ভুলো না। গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলিল, এখনো পর্যন্ত তো বেশ আশাজনক বোধ হচ্ছে। শেষ রক্ষা হলেই হয়। অমূল্য, হাবলা, এরা সব এসেছে। হ্যাঁ, তারা দরবারে রয়েছে, ঠিক সময়ে হাজির হবে। আচ্ছা নিবারণদা, মামাবাবুর কিছু বখরা আছে নাকি? ভগবান জানে। গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামাবাবুর ততদিনই সুবিধে। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করিয়া বসিয়াছেন। তার চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ, মুন্ডিত মুখ, সুপুষ্ট গালের আড়াল হইতে দুইটি উজ্জ্বল চোখ উকি মারিতেছে। 2 পয়সা দামের সিঙ্গারার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাজে খাজে চিবুকের স্তর নামিয়াছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি, অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মস্তকে ঐরূপ কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলিয়া বোধ হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করিতেছেন। ইহার বয়স কয় শতাব্দী তাহা ভক্তগণ এখনও নির্ণয় করেন নাই, তবে দেখিতে বেশ জোয়ান বলিয়াই মনে হয়। ইনিও গুরুর অনুরূপ বেশধারী,
তবে কাপড়টা সস্তা ধারের। বেদির নিচে বাঁ দিকে শীর্ণকায় গুরুপদ বাবু বেদিতে মাথা ঠেকাইয়া অর্ধশায়িত অবস্থায় আছেন। জাগ্রত কি নিদ্রিত বুঝতে পারা যায় না। পাশের ঘরে মহিলাগণের প্রথম শ্রেণীতে এক 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলো চুল মেলিয়া বসিয়া আছে এবং মাঝে মাঝে গুরুপদ বাবুর দিকে করুণ নয়নে চাহিতেছে। সে বুঝকি গুরুপদ বাবুর কনিষ্ঠা কন্যা। ভক্তবৃন্দের অনেকে শটান লম্বা অবস্থায় উপুর হইয়া যুক্তকর সম্মুখে প্রসারিত করিয়া পড়িয়া আছেন। অবশিষ্ট সকলে হাত জোড় করিয়া পা ঢাকিয়া বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হইয়া বসিয়া আছেন। সত্য ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভক্তমণ্ডলীর ভিতরে বসিয়া পড়িল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করিয়া একেবারে বিরিঞ্চি বাবার পা জড়াইয়া ধরিল। বাবা প্রসন্ন হাস্যে বলিলেন, চিনা চিনা বোধ হচ্ছে। অধমের নাম নিবারণ চন্দ্র। নিবারণ, ও এখন বুঝি তোমার এই নাম। কোথায় যেন দেখেছি তোমায়, নেপালে মুর্শিদাবাদে। তোমার মনে থাকবার কথা নয়। জগৎ শেঠের কুটিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোকজন, রাজা কৃষ্ণচন্দ্র রায় রায়ান, জানকী প্রসাদ নবাবের সিপাই সলার খান, খানান মোহাম্মদ জং, সুতানুতির অমির চন্দ্র, হিস্ত্রিতে যাকে বলে উমি চাঁদ। তুমি শেঠজির খাজাঞ্চি ছিলে। তোমার নাম ছিল মতিরাম। শেঠজি খুব খাইয়েছিলে। কেবল সুতানুতির বাবুদের পাতে মনটা কম পড়ে, তারা গালাগাল দিয়া চলে যায়। তা নিবারণ চন্দ্র, তুমি ধূর্জিতা মন্ত্র জপ করতে শেখো, তো তোমার সুবিধা। রোজ ভোরে উঠে 21-8 বলবে ধূর্জিত ধূর্জিত ধূর্জিত, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন বসো গিয়ে। নিবারণ পুনরায় পায়ের ধুলা লইল এবং তাহা চাটিবার ভান করিয়া ভক্তদের মধ্যে গিয়া বসিল। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বলিলেন, ব্যাপার দেখলে? নিবারণটা আসবা মাত্রে বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা 1.5 ঘন্টা বসে আছি। একেই বলে বড়া। এইবার একবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরবো, যা থাকে কপালে। যারা ভূমিষ্যাৎ হইয়া পড়িয়াছিলেন তাদের মধ্যে একটি স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তার পরিধানে মিহি জরিপার ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভিতর দিয়া সরু সোনার হার দেখা যাইতেছে। ইনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক। সম্প্রতি তৃতীয় পক্ষ ঘরে আনিয়াছেন। গোবর্ধনবাবু আস্তে আস্তে উঠিয়া করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ কোনটা ভালো? বাবা ঈষৎ হাস্য সহকারে বলিলেন, ঠিক এ কথা তুলসীদাস আমায় জিজ্ঞেস করেছিলেন। আমরা হার গ্রহণ করি কেন করি? ক্ষুধা পায় বলে না। কি হার করি? অন্নব্যঞ্জন, ফলমূল, মৎস্য, মাংসাদি আহার করলে কি হয়? ক্ষুধা নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্ত। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললাম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলুম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। ব্যারিস্টার ও কে সেন বলিলেন, ওয়ান্ডারফুল। নিতাইবাবু আর থাকিতে পারিলেন না, ছুটিয়া গিয়া বাবার সম্মুখে গলবস্ত্র হইয়া বলিলেন, দয়া করো প্রভু। বাবা ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, কি চাই তোমার? 1914। সত্যব্রতের একটা মহৎ রোগ, সে হাসি সামলাইতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হইয়া পরিহাস করিতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনিলে গাম্ভীর্য রক্ষা কঠিন হয়। হাস্য দমনের জন্য সত্য একটি মুষ্টিযোগ ব্যবহার করিয়া থাকে। গুরুজনদের সমক্ষে হাসির কারণ উপস্থিত হইলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। বিরিঞ্চি বাবা বলিলেন, 1914 সে কি? নিবারণ চুপি চুপি বলিল, 1914
1-4 ক্যালকাটা। নো রিপ্লাই। ট্রাই এগেন মিস। সত্যব্রত ধ্যান করিতে লাগিল। সুতার মিস্ত্রি তার পিঠের উপর রাধা চালাইতেছে। চোকলা চোকলা চামড়া উঠিয়া যাইতেছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বলিলেন, 7 দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনবো দোহা বাবা। তোমার কি করে হয়? ভলচার ব্রাদার্স অফিসে লেজার কিপার করলে 150 টাকা মাইনে সংসার চলে না। সৌরসহ্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়া কুলকুণ্ডগুলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রাই হচ্ছে সূর্য, এই সূর্যকে পিছু হাঁটতে হবে। সূর্য বিজ্ঞান আরম্ভ না হলে কালো অন্তর করা যায় না, তাতে বিস্তর খরচ। তোমার কম্পন নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুরবেলা সূর্যর দিকে চেয়ে 21 বার বলবে মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার চোখের পাতা না নড়ে, জীব জড়িয়ে না যায়, তাহলেই মরবে। নিতাইবাবু বিরস বদনে ফিরিয়া আসিলেন। বিরিঞ্চি বাবা বলিলেন, ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়ে তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতে ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতুম তা কেন, অর্থে সব ব্যবহার করলেই হবে। আহা বেচারা বেগোড়া প্রাণটা খেয়ালো। মিস্টার সেন সবিস্ময়ে বলিলেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে জানতেন? যিশু তো সেই দিনকার ছেলে। মাই গড! সত্যের কানের ভিতর গঙ্গা ফড়িং, নাকের ভিতরে গুবড়ে পোকা কুড়িয়া কুড়িয়া খাইতেছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করিলেন, ইনি তাহলে গৌতম বুদ্ধকেও জানতেন? নিশ্চয়। গৌতম বুদ্ধ কোন ছাড়! প্রভু মনু পরাশরের সঙ্গেও এক চিলিমে গাঁজা খেতেন। সবার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, টুটেন, খামেন, নেবু, চাট, নাজা, হাম্বুরাব্বি, নিউলিথিক ম্যান, পিথেকান্থ্রোপাস, ইরেক্টস, মাই মিসিং লিঙ্ক। মাই 7টা বাঘ সত্যের পিছনে তাড়া করিয়াছে। সামনে 3টা ভাল্লুক থাবা তুলিয়া দাঁড়াইয়া আছে। বিরিঞ্চি বাবা কহিলেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্ত্ত আমায় বললে নীল লোহিত গল্পে কি? বৈধবস্ত বললে মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললুম ভয় কি বিবু, আমি আছি, সূর্য বিজ্ঞান আমার মুঠোর মধ্যে। সূর্যের তেজ বেরিয়ে দিলুম, চোখরে জল শুকায় গেল। বসুন্ধরা ধন ধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্যের চালাবার ভার আমারই ওপর কিনা। মিস্টার সেন কেবল মুখপাত দান করিলেন। সত্য মরিয়া গিয়াছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কলিশন, রক্তারক্তি। পিসিমা কিছুতেই কিছু হইল না। পঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ নাক মুখ ফাটিয়া বাহির হইবার উপক্রম করিল। সে তখন নিরুপায় হইয়া বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করিল এবং 2 হাতে মুখ ঢাকিয়া ভেউ ভেউ করিয়া উঠিল। বিরিঞ্চি বাবা বলিলেন, কি হয়েছে কি হয়েছে? আহা ওকে আসতে দাও আমার কাছে। সত্য নিকটে গিয়া বসিল। উদ্ধার করো বাবা, মানব জন্মে ঘৃণা ধরে গেছে। আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে কন্যমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গও চাই না, শুধু 4টি কচি ঘাস, শকুন্তলার নিজের হাতের ছোঁয়া আর একজোড়া শিং দিও প্রভু। দুষ্মন্তটাকে যাকে গুটিয়ে দিতে পারি। নিবারণ বেগতিক দেখিয়া বলিল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বাবা, বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজিল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ
তুরীয় অবস্থা প্রাপ্ত হইলেন। তিনি চক্ষু বুঝিয়া কাঠ হইয়া বসিয়া রইলেন। কেবল তার ঠোঁট দুটি ঈষৎ নড়িতে লাগিল। মামা বাবু, চেলা মহারাজ এবং দুইজন ভক্ত বাবার শ্রীবপু চ্যাংদোলা করিয়া সাধন কক্ষে লইয়া গেলেন। সভা আজকের মতো ভঙ্গ হইল। ভক্তগণ ক্রমশ বিদায় হইতে লাগিলেন। নিতাইবাবু বলিলেন, ক্ষমতা যদি থাকে তবে 2-4টে নমুনা দেখান না বাবু, তা নয় সত্যযুগে কি করেছিলেন তারই ব্যাখ্যান। চলো পরমার্থ, 7:20 ট্রেন এখনো পাওয়া যাবে। নিবারণ আর সতেতার খোঁজে দরকার নেই, তারা নিজের পথ দেখবে। দেখো পরমার্থ, কাল না হয় মির্চাই বাবার কাছে নিয়ে চলো। সত্যব্রত বুচকিকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, দেখুন একটু চা খাওয়াতে পারেন? নিবারণদাও আসবে এখনই। ওহ, গলাটা বড্ড চিড়ে গেছে। বুচকি বলিল, চিরবে না? যা চেঁচাচ্ছিলেন, জল ছড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটাই ধরলেন বলুন তো? কি ভাববেন তিনি? সত্য মনে মনে বলিল, তোমার বাবা তো বেহুঁশ ছিলেন। প্রকাশ্যে বলিল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি নয়, ভারী অন্যায় হয়ে গেছে। আর কখনো এমন হবে না। আপনার বাবার কাছে মাপ চেয়ে নেব, তাকে খুশি করে তবে বাড়ি ফিরব। বাবার আবার খুশি অখুশি? বেঁচে আছেন এই পর্যন্ত, কে কি করছেন বলছে তা জানতেও পারছেন না। থাকবে না, এমন দিন থাকবে না, আপনি দেখে নেবেন। ওই যে নিবারণদা আসছেন। রাত 9টা। হোম আরম্ভ হইয়াছে। ভক্তের দল পূর্বেই বিদায় হইয়াছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদ বাবু, বুচকি, মামা বাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করিয়া দিবার প্রতিশ্রুতি দিয়াছেন। হোম ঘরটি ছোট, দরজা জানলা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামাবাবু আগলাইয়া দাঁড়াইয়া আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার নৈশ আহার চড়ু প্রস্তুত করিবার জন্য অন্যত্র ব্যস্ত আছেন। ঘরে একটি মাত্র ঘৃত প্রদীপ পিটপিট করিতেছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন। সম্মুখে হোমকুণ্ড, পিছনে গুরুপদবাবু ও তার কন্যা উপবিষ্ট। তাহাদের এক পাশে নিবারণ ও সত্যব্রত, অপর পাশে গোবর্ধন বাবু বসিয়া আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থাকিয়া বিরিঞ্চি বাবা কোষা হইতে জল লইয়া চতুর্দিকে ছড়াইয়া দিলেন। ঘৃতপ্রদীপ নিভিয়া গেল। হোমাগ্নির শিখা নাই, কেবল কয়েক খণ্ড অঙ্গার আরক্ত হইয়া আছে। বিরিঞ্চি বাবা তখন মুখের ওপর হাত কাঁপাইয়া ভীষণ গালবাদ্য আরম্ভ করলেন। সেই গম্ভীর বু বু নিনাদে ক্ষুদ্র গৃহ কম্পিত হইতে লাগিল। সত্যব্রত বুচকির কানে কানে বলিল, মুচু ভয় করছে না। সহসা হোমকুণ্ড হইতে নীলাভ অগ্নিশিখা নির্গত হইল। সেই ক্ষীণ অস্পষ্ট আলোকে সকলে দেখিলেন মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পশ্চাতে ব্যাঘ্রচর্মধারী হাড়মালা বিভূষিত পিনাকডমরু পানি ধবলকান্তি দস্তুর মতো মহাদেব। গুরুপদবাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক তার কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করিতে লাগিলেন। গণেশ মামা শিবস্তোত্র আবৃত্তি করিতে লাগিলেন, যেটি তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখিয়াছে। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলিল, এইবার। সত্যব্রত উচ্চ স্বরে বলিয়া উঠিল, বোম বাবা মহাদেব। একটু পরে হঠাৎ বাহিরে একটা কলরব উঠিল। তারপর চিৎকার করিয়া কে বলিল, আগ লাগা হয়। বিরিঞ্চি বাবার গালবাদ্য থামিল। তিনি চঞ্চল হইয়া ইতস্তত চাহিতে লাগিলেন। মামাবাবু ব্যস্ত হইয়া বাহিরে গেলেন। আগুন আগুন, বেরিয়ে আসুন শিগগির। ঘন ধোঁয়া কুণ্ডলি পাকাইয়া ঘরে ঢুকিতে লাগিল। বিরিঞ্চি বাবা এক লাফে গৃহত্যাগ করিলেন। গোবর্ধন বাবু চিৎকার করিতে করিতে বাবার পদানুসরণ করিলেন। বুচকি পিতার হাত ধরিয়া বলিল, বাবা, বাবা ওঠো। নিবারণ কহিল, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়িল। তিনি উসখুস করিতে লাগিলেন। নিবারণ একটা বাতি জ্বালিল। মহাদেব পিছনের দরজা দিয়া পলায়নের উপক্রম করিলেন।
অমনি সত্যব্রত জাপটাইয়া ধরিল। মহাদেব বলিলেন, ছাড়ো ছাড়ো, লাগছে, ছাড়ো। আরে অত ব্যস্ত কেন? মায়েরই এখন আর কি ভালো লাগে না, চারদিকে আগুন, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। একটু আলাপ পরিচয় হোক, তারপর ক্যাবলারাম। পরদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাহির হইতে 2-4 লোক হোম ঘরে প্রবেশ করিল। ফেঁকুপাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়া নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তার কন্যাকে বাহিরে আনিল। বাড়িতে আগুন লাগে নাই। পাশের ঘরে খানিকটা ভিজা খড় কে জ্বালাইয়া দিয়াছিল। দারোয়ান, মৌলভী সাহেব, কোচম্যান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যা হাল্লা করিয়াছে। বিরিঞ্চি বাবা ভাঙেন কিন্তু মচকান না, বলিলেন, কেমন গুরুপদ এখন আশা মিটল তো, যে নাস্তিক তার দিব্যি দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিল না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। সত্যব্রত বলিল, বিদ্রুপ বলে বিদ্রুপ? মহাদেব পৌঁছে গিয়ে বেরুলো ক্যাবলা, বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। গোবর্ধন বাবু বলিলেন, বেটা আমাদের সঙ্গে চালাক। গোবর্ধন মল্লিক 5টা হাউসের মুচ্ছুদি, বড় বড় ইংরেজ তরিয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মারো শালেকে 2 থাবড়া। গুরুপদ বাবু এতক্ষণে প্রকৃতিস্থ হইয়াছেন, বলিলেন, না না, যেতে দাও যেতে দাও। সত্য, গাড়িটা ঝুঁকিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে। তল্পা গুছানো হইলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলিয়া দিল। বিদায়কালে বলিল, প্রভু তাহলে নিতান্তই চললেন? চন্দ্র সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিক চলে, দম দিতে ভুলবেন না, আর মধ্যে মধ্যে অয়েল করবেন। ভিড় কমিলে গুরুপদবাবু বলিলেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছ, এই উপকার আমি ভুলবো না। আজ তোমরা এখানেই খাওয়া দাওয়া করে থাকো, অনেক রাত হয়েছে। এ কি সত্য, তোমার হাতে রক্ত কেন? ও কিচ্ছু নয়, ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন। আপনি ব্যস্ত হইবেন না, বিশ্রাম করুন গিয়ে। তবে তুমি আমার সঙ্গে এসো, মুচকে টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। আহার আনতে সত্য বলিল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। নিবারণ বলিল, আবার কি হলো রে? নিবারণ দা, বল নাকি? নিবারণ দা, বলেই ফেল নাকি? আমি মুচকিকে বিয়ে করব। তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? আলবাদ দেবে, মুচকির বাপ দেবে। বাপ নয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? বড় গোলমেলে জবাব দিচ্ছে। কি বলে বুঝকি? বললে দূর গাদা, যা মানে হ্যাঁ। ডিটেকটিভ শ্রী ভর্তৃহরি সেদিন বিকেলে সবেমাত্র কলেজ স্কোয়ারের এক বেঞ্চে এসে বসেছেন। জীবন যা ভাবা যায় তা নয়, তার চেয়ে ঢের কঠিন, জটিল, রহস্যময়।
কিন্তু এহেন অনুভূতি ভর্তৃহরির জীবনে এই প্রথম। এই সদ্যজাত রহস্য অতিশয় সম্প্রতি তার অভিজ্ঞতায় এসে আলোড়ন তুলেছে। ডিটেকটিভ ভর্তৃহরিবাবু এইমাত্র তার মোটরগাড়িটি মোড়ের পাহারাওয়ালের নজরবন্দি রেখে গোল দিঘিতে এসে বসেছেন সান্ধ্য বায়ু সেবনের সদভিপ্রায়। এই সময়টায় এইখানে এসে বসতে তার বেশ ভালো লাগে। কাজকর্মের ফাঁকে ফোঁকরে অবকাশ পেলেই প্রায় তিনি এখানে এসে বসেন। দিঘির পশ্চিম দিকে কলেজ স্ট্রিট দিয়ে ট্রাম, বাস, অনিবাস, ট্যাক্সি, মোটর অবিশ্রাম ছুটোছুটি করে কত রকমের বিচিত্র যান অবিরাম চলেছে। আর কি জনস্রোত! আর এধারে দিঘির এক কোণে একটা বেঞ্চে অম্লান বদনে বসে শ্রীযুক্ত ভর্তৃহরি। ছুটবার কিছুমাত্র প্রয়োজন, বিশ্বের কোনো দায়িত্ব তার ঘাড়ে নেই এখন আপাতত, অন্তত এই মুহূর্তে তো নেই। কথাটা ভাবতেই কি আরাম। এই সময়টায় ভর্তৃহরিবাবুর ছুটি। সেই বেঞ্চে তার পাশে আধময়লা জামা কাপড়ে একজন ভদ্রলোক, একটু বয়স্কই, কোনো দিকে কিছু মনোযোগ না দিয়ে কি যেন ভাবছিল। আপন মনে কি ভাবছে লোকটা? কোনো মতলব ভাবছে? কোনো চুরি, ডাকাতি কিংবা কাউকে খুন করার মার প্যাচ? কিছু কারো পকেট কাটার দুরভিসন্ধি? ভর্তৃহরি তার স্বভাবসুলভ অনুসন্ধানী দৃষ্টি চালিয়ে দেন। পার্শ্ববর্তী লোকটির অন্তঃস্থল ভেদ করে চালাতে চান, কিন্তু পারেন না। হয়তোবা পারতেন, তার মনোভেদী কটাক্ষে লোকটার মনোভেদ করতে পারতেন হয়তো। অসম্ভব নয়, কিন্তু বয়স্ক লোকটি ব্যস্ত হয়ে উঠে পড়ে। ভাবতে ভাবতেই উঠে পড়ে হঠাৎ, এবং তেমনি ভাবিতভাবে একদিকের গেট দিয়ে বেরিয়ে জনসমুদ্রে গিয়ে মিলিয়ে যায়। ভর্তৃহরির ওকে নিয়ে যাও বা ভাবনা হয়েছিল, ওর অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তাও তিরোহিত হলো। অপরের বিষয়ে মাথা ঘামায় চোর আর ডিটেকটিভ, কথা মিথ্যে নয়, কিন্তু সেই পর যদি নিকটস্থ না হয়, যার পর নাই পর হয়ে চলে যায়, তাহলে তার সঙ্গে আর কিসের সম্পর্ক? ভর্তৃহরি আরামের নিঃশ্বাস ফেলেন। উফ, কোথাও যদি একটু স্বস্তি রয়েছে। ডিটেকটিভদের জন্য যদি শান্তি থাকে কোথাও, সব জায়গাতেই বদলোকের ভিড়, প্রায় সব ব্যাপারেই চক্রান্ত, সমস্ত কিছুর সঙ্গেই গোলমাল বিজড়িত। একদণ্ড যে নিশ্চিন্তে কোথাও বসে একটু বিশ্রাম উপভোগ করবেন, তার ঝোঁকি। ওই যে এই লোকটা, আধময়লা কাপড় চোপড়ে বদখত বিশ্রী ওই ব্যক্তিটি আস্তে আস্তে উঠে বেরিয়ে গেল। তার উনি আর কি করছেন? যেরকম ওর ধরন ধারণ আর আকার প্রকার, নিশ্চয়ই ও কারো বাড়ি শীত কাটতে কিংবা খুব কম সময়ে অপর কারুর পকেট ছাড়বার উদ্দেশ্যে উঠে গেছে। পথে ঘাটে বেওয়ারিশ কারুকে পেলে ধরে খুন করতেই বা বাধা কোথায়? উনি তার কি করছেন? ওর উচিত ছিল ওর পেছনে পেছনে ফলো করা, তাহলেই হয়তো ফলোদয় হতো। ফলের পরিচয়েতে হয়ে সমস্তই পরিষ্কার হয়ে যেত। কিন্তু তিনি আর কি করবেন? কত করতে পারেন একলা? বিশ্বসুদ্ধ সবাই বদমাইশ, আর তিনি একটি মাত্র সৎ ডিটেকটিভ। না, ঠিক একমাত্র না হলেও অদ্বিতীয় তো বটেন। যথার্থ ভেবে দেখলে তার মতো ডিটেকটিভ আর কজনেই বা আছে এই ধরাধামে আসামি ধরার ধান্দায়। যাকে যেতে দাও। এই দুনিয়ার যাবতীয় অপকর্ম আটকানো তার সাধ্য নয়। তিনি থাকতেও, পৃথিবীতে তার অস্তিত্ব সত্ত্বেও গোটাগত খুন থেরাপি তার হাত ফসকে, এমনকি তার নজর এড়িয়েও ঘটে যাবে। চোখের ওপরেও ঘটতে পারে, ঘটতে দাও, ঘটুক। নইলে দারোগাড়া করে খাবে কি করে? দু পয়সা পাবে কি করে? না খেতে পেয়ে রোগা হয়ে যাবে যে। আধা বয়সী লোকটি উঠে যেতে না যেতেই ভয়ঙ্কর এক ঝাঁকুনি দিয়ে বেঞ্চি কাঁপিয়ে একজন তরুণ বয়স্ক এসে সেই স্থান অধিকার করল, তার শূন্যস্থান পূর্ণ করল, এবং প্রায় সঙ্গে সঙ্গেই অর্ধস্ফুট স্বরে সে বলে উঠল। ঝাঁকুনির তোড়ের মুখেই কথাটা বেরিয়ে এলো। ভর্তৃহরি সতর্ক হয়ে বসলেন। ওই বিরক্তিদত্তক আর্তনাদ ধ্বনির মধ্যে পৃথিবীর সম্বন্ধে একটা অপ্রশংসাপত্র উদ্যত নেই কি? কেমন একটা সমালোচনার ভাব প্রচ্ছন্ন নেই কি ওর ভেতর? সঠিক সদ্ব্যবহার করছে না, এই গোছের একটা কিছু বিজ্ঞাপন। পৃথিবীর অপামরের প্রতি এই বিতরাগ বৈরাগ্যবান এই ধরনের লোকেরা তেমন সুবিধের হয় না। প্রায়শই দেখা যায়। ভর্তৃহরি একটু নড়ে চড়ে বসলেন। তার অনুসন্ধিৎসু তীক্ষ্ণ দৃষ্টি যুবকটির অন্তঃস্থল ওর এই আকস্মিক ভাবের অভিব্যক্তির মনোভেদ করতে লাগলো। ইও কি, এই তরুণটিও কি তাহলে এর অগ্রগামীর ন্যায় এক নম্বরের পাক্কা একটি, তাই না কি? কিংবা এ বেচারি নিতান্তই গোবেচারি, অপরের অন্য সব
দুষ্ট লোকের চক্রান্ত জালে বিজারিত বিপর্যস্ত নাস্তানুবুদ এক হতভাগ্যই অসহায় অবস্থায় একান্ত সৌভাগ্যবশে তারই সাহায্যের উপকূলে এসে উত্তীর্ণ হয়েছে। এমনটাও তো হতে পারে, এমন হয় নাকি? বলতে কি পৃথিবীতে এই দুদলই তো রয়েছে, একদল নিরুপায় আরেক দল অসদুপায়। আর এরা ছাড়াও সংখ্যায় মুষ্টিমেয় অন্য একদল আছেন যারা এদের পায়ে পায়ে বাধা দিচ্ছেন, এদের মিলনের পথে যারা মূর্তিমান অন্তরায়, এদের উভয়ের মধ্যে ভালো করে সংমিশ্রণ হতে খাদ্য সম্বন্ধ স্থাপিত হতে দিচ্ছেন না যারা, এরাই শ্রী ভর্তৃহরি। এরা ডিটেকটিভ। ভর্তৃহরির মনে হলো এমনও তো হতে পারে এর আগের অবাঞ্ছনীয় লোকটি চক্রান্ত জাল বিস্তার করে ছত্রাকারে ছড়িয়ে চলে গেছে, আর এই যুবকটি সেই জালেই জড়ীভূত হয়ে বিপদের অথই থেকে ঘাই মেরে ঠেলে উঠলই মাত্র। অসম্ভব নয় এই পৃথিবীতে এবং এই গোলদিঘিতে কিছুই অসম্ভব নয়। তিনি একটু কৌতূহলী হলেন। তুমি কি কোনো অসুবিধায় পড়ে বাপু? তোমার মেজাজ তেমন ভালো দেখছি না যেন। মেজাজের অপরাধ কি? আমি যা মুশকিলে পড়েছি মশাই, এমন অবস্থায় পড়লে আপনারও মেজাজ ঠিক থাকতো না, অনেক আগেই বিগড়ে যেত। এমন বোকামি করেছি, উফ, বোকামি করে মানুষ এমন বিপদেও পড়ে। বলতে বলতে গেল। বটে, বলো দেখি কি হয়েছে, কীরকম মুশকিলটা শুনি। বলবো কি মশাই, আজ বিকালে এই একটু আগে এসে নেমেছি কলকাতায়। চেনা এক বন্ধুর বাড়িতে উঠবো এই স্থির। বছর 2 আগে আরেকবার যখন এসেছিলাম তাদের বাড়িতেই ছিলাম। এখন সেখানে গিয়ে দেখি কোথায় সেই বাড়ি, কোথায় কি বন্ধুর পাত্তা নেই। তোমার সেই বন্ধুটি বাড়ি পর্যন্ত লোপাট, খুনটুন করে ফেরার নাকি? কিন্তু বাড়িও নেই। বাড়ির পলায়ন ভর্তৃহরির কাছে ভালো লাগলো না। বোধ হলো যেন বাড়ির পালাবার কি প্রয়োজন ছিল, যেতে পারে না। না না, বাড়ি ঠিকই আছে, বাড়ি কোথাও যায়নি। তুমি ভালো করে খুঁজে দেখেছো? খুঁজতে কি আর বাকি রেখেছি মশাই? যদ্দূর খোঁজবার তার কসুর করিনি, কিন্তু খুঁজে আর কি হবে। সেখানে সিনেমা হাউস খাড়া হচ্ছে, নিজের চোখেই দেখে এলাম। আপনি কি এর পরেও খুঁজতে বলেন? হ্যাঁ, এরকম প্রায় হয়ে থাকে বটে। আজ যেখানে ডাইং ক্লিনিং ছিল, কাল দেখবে সেখানে চায়ের দোকান, বেমালুম রেস্তোরাঁ দাঁড়িয়ে গেছে। তার কদিন পরে যাও, দেখতে পাবে রাতারাতি রেস্তোরাঁ বদলে হেয়ার কাটিং সেলুন। নাপিত খচখচ করে কাঁচি চালাচ্ছে, চুল ছাঁটবার নামে রগ ঘেঁষে তোর পকেটের ওপরেই। আর কিছু না, এসব জোচ্চুরি ব্যাপার। অসাধু লোকের সংখ্যা বেড়ে গেছে বেচায়। আসল ব্যাংক মনে করে আজ যেখানে তোমার টাকা রাখলে, কাল দেখবে সেটা রিভার ব্যাংক, তোমার যথা সর্বস্বই চলে। তাঁরা দয়া করে লালবাতি জেলে বসে আছেন, যে যা পাচ্ছে সেখানে পারছে, যাকে পাচ্ছে অপরের মেরে ধরে নিয়ে সটকে পড়ছে। লোক ঠকানো ব্যবসা আর কি। কিন্তু আমার বন্ধু বাড়ি সমেত উধাও হয়ে আমাকে যা ঠকিয়েছে মশাই, তার কাছে এসব লাগে না। ট্যাক্সি ড্রাইভার বলল তার জানা কোথায় একটা হোটেল আছে নাকি, তার জানা সেই হোটেলে আমাকে তুলে দিয়ে ভাড়া নিয়ে এসে চলে গেছে। আর আমি করেছি কি, সেই হোটেলের একটা কামরায় আমার ব্যাগ, বেডিং, সুটকেস ইত্যাদি সব রেখে একটা টুথপেস্ট কেনবার জন্য বেরিয়েছি। তারপর আর কি বলবো, সেই হোটেল আর খুঁজে পাচ্ছি না এখন। হোটেলের নাম কি? তার গলার স্বরে কিঞ্চিত ক্ষুণ্ণতা। ট্যাক্সি ড্রাইভার নিরাপদে পৌঁছে দিয়ে গেছে। জিনিসপত্র নিয়ে চম্পট মারেনি জেনে তিনি অনেকটা হতাশ হয়েছেন। এখন হোটেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হোটেল হারা একটি যুবক মাত্র। তিনি বেশ একটু মর্মাহতই হলেন। তাই তো মনে পড়ছে না মশাই, নাম মনে থাকলে তো হতোই। তবে আর মুশকিল কোথায়? এ আর মুশকিল কি? হোটেলটা এখান থেকে কত দূর? খুব কাছাকাছি কি? এই গোলদিঘির আশেপাশে হ্যারিসন রোড, মির্জাপুর আর আমহাম স্ট্রিটে সবই হোটেলে ভর্তি। এইখানেই যত রাজ্যের হোটেল আর বোর্ডিং হাউস। আর একটা তো হোটেল নয়। যাক, একটু ঘুরতে হবে, এই আর কি। বাড়িটা দেখলে চিনতে পারবে তো? সেইখানেই তো গোল মশাই। কি রঙের, কি ঢঙের, কি রকমের, কতলা বাড়ি, কিছুই ভালো করে দেখিনি। তাছাড়া কাছ থেকে একটা টুথপেস্ট কিনে এক্ষুনি ফিরে আসবো। ভালো করে চিনে রাখবার দরকারও মনে করিনি। এখন দেখছি সব চিনেম্যান, কাউকেই চেনা যাচ্ছে না। ভর্তৃহরি যুবকটির ভগ্ন হৃদয়ে রসিকতার রস দিয়ে ভরাতে চান। তারপর এ দোকান সে দোকান করতে করতে কখন রাস্তা গুলিয়ে ফেলেছি। তাহলে তো সত্যিই গোল পাকিয়েছ হে।
দস্তুর মতো গোল। অনুসন্ধানের সূত্র পেয়ে, এমনকি দীর্ঘতর একখানা সূত্র পেয়েও ভর্তৃহরির অনুসন্ধিচ্ছা জাগে না। গরু খোঁজা আর বাড়ি খোঁজায় কার আর উৎসাহ হয়? তার উপরে গরুর জন্য বাড়ি খুঁজতে হলেই তো হয়েছে। ভারী মুশকিল হয়েছে। বাড়িটা তো চিনে রাখিনি, কোন রাস্তায় যে তাও জানি নে, অথচ আমার জিনিসপত্র সব সেই হোটেলেই থেকে গেল, টাকা কড়ি চা কিছু। এখন কি যে করি। কি আর করবে, এখন একমাত্র কাজ হচ্ছে স্বস্থানে প্রস্থান করা। যেখান থেকে এসেছে সেইখানেই পত্রপাঠ ফিরে যাওয়া। নিজের বাড়ি পিটটান দেওয়া ছাড়ো, আর উপায় কি? এছাড়া তো আর পথ দেখছি না। অবশ্যই কাছাকাছি থানায় একটা খবর দিয়ে যেতে পারো। তারা যদি তোমার হোটেল আর জিনিসপত্রের পাত্তা পায় তো তখন তোমার দেশের ঠিকানায় পাঠিয়ে দেবে। বলতে বলতে ভর্তৃহরির মুখ বজ্র সন্দেহ বাদে ভরে ওঠে। তা না হয় গেলাম, পুলিশে খবর দিয়েই গেলাম, না হয় চলে গেলাম রাত্রের ট্রেনে। কিন্তু কিন্তু কি যেন একটা কথা বার হবার আগে দাঁতের চৌকাটে এসে হঠাৎ হোঁচট খায়। কিন্তু বেয়ারিং পোস্টে ফেরত পাওয়া যাবে না তো? তা তো যাবেই না, তার কি করে যাবে? না গেলেও যে হয় না তাও নয়, আপাতত অন্য কোনো একটা হোটেলে উঠে দুঃসংবাদ জানিয়ে বাড়িতে তার করে দিলেও হয়। বাড়ি থেকে এটিএমেও টাকা আনিয়ে নেওয়া যায়। বাবা তো দেশের একজন জমিদার, টাকার তার অভাব নেই, খবর পেলে টাকা পাঠিয়ে দেবেন এক্ষুনি। কিন্তু কিন্তু ছেলেটি আবার দ্বিধান্বিত হয়। কিন্তু আবার কি? এক্ষুনি তাহলে খবর পাঠিয়ে দাও, তার করে পাঠাতেই বা বাধা কিসের? কিন্তু তার আগে একটা ঠিকানায় তো ওঠা চাই। টাকা পৌঁছবে কোথায়? দেখে শুনে একটা হোটেলে ওঠা দরকার বোধ হয়। আমার ঠিক ঠিকানাটা দিতে হবে না? হোটেলের আবার অভাব কি? প্রশ্নপত্র পাওয়ার সাথেই ভর্তৃহরির উত্তর পেশ। কিন্তু কিন্তু হোটেলে উঠতে টেলিগ্রাম করতে? ছেলেটির কোথায় যেন আটকে যায়। পোস্ট অফিসটা কোন ধারে জানতে চাও? হুম, হোটেলে উঠতে টেলিগ্রাম করতে টাকা লাগবে নাকি? এসবের জন্য টাকা লাগে বোধ হয়। আর টাকা আমার কই? আমার কাছে কিচ্ছু নেই। ভর্তৃহরি এই তথ্য বহুক্ষণ আগেই জেনেছেন। তার কাছে এ সংবাদে কোনো নতুনত্ব ছিল না। আপনাকে সদাশয় ভদ্রলোক বলেই আমার বোধ হচ্ছে। আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন, যদি আমাকে সরল বিশ্বাস, গোটা কয়েক টাকা আপনি। হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে আমি দিতাম, যদি তোমার এই কাহিনীতে আমি আস্থা স্থাপন করতে পারতাম। মুশকিল হয়েছে কোথায় জানো? হোটেল হারানোই নয়, টুথপেস্ট কিনতে বেরোনোতেও না। তাহলে মুশকিল দাঁড়াচ্ছে এই একটি জায়গাতেই, যে টুথপেস্টটা কিনেছো সেইটাই কেবল দেখাতে পারছো না। ভর্তৃহরির বিচক্ষণের মতো মৃদু মধুর হাস্য। কাহিনীটা ফেঁদেছিলে মন্দ নয়, প্রায় অপরাজেয় কথাশিল্পীদের মতোই বানাতে পেরেছিলে, কিন্তু তোমার গল্পের ওইখানটাতেই গলদ থেকে গেছে। আসল জায়গাটাই কাঁচা রেখে দিয়েছো, আর সেই কারণেই ধরা পড়ে গিয়েছো। বুঝতে পারছি এখনো ততটা পোস্ত হয়ে উঠতে পারোনি বালক। ভর্তৃহরির অভিযোগের সাথে সাথেই ছেলেটি চমকে যায়। চট করে জামার পকেটে হাত পুড়ে দেয়, আর তারপরেই এক লাফে খাড়া হয়ে ওঠে। কোথায় হারালাম তাহলে? এক বিকালের মধ্যে একটা হোটেল আর এক প্যাকেট টুথপেস্ট একসঙ্গে হারানো, পরপর হারিয়ে ফেলা অনেকখানি অমনোযোগিতার কারসাজি বলে তোমার মনে হয় নাকি? ভর্তৃহরি আরও কি বলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটি শোনবার জন্য সবুর করে না, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তিরিং করে লাফিয়ে উঠে ছটপট করতে করতে চলে যায়। বেচারি ভর্তৃহরিবাবু ঈষৎ সানুকম্প হন। দেশ থেকে সদ্য ট্রেনে আসা, টুথপেস্ট কিনতে বেরোনো, হোটেল হারিয়ে ফেলা, সবই ঠিকঠাক করেছিল। গল্পটা বানিয়েও মন্দ বলেনি, বলতেও প্রায় নিখুঁত। কেবল সামান্য ওই একটুখানি ত্রুটির জন্যই সব বেচতে গেল। আরও একটু বুদ্ধি খরচ করে আগে থেকে যদি চকচকে মোড়া টুথপেস্টের একটা প্যাকেট দোকানের ক্যাশ মেমো সমেত নিজের পকেটে মজুদ রাখতে পারত, তাহলে হয়তো ভর্তৃহরি ওকে একটি উদীয়মান প্রতিভা বলেই আখ্যা দিতেন। আস্তে আস্তে তিনি বেঞ্চি ছেড়ে ওঠেন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তার নজর পড়ে বেঞ্চির তলায় মোড়কে মোড়া দীর্ঘাকৃতি একটা টুথপেস্টই তো বটে, দোকানের ক্যাশ মেমো জড়ানো, সদ্য কেনা। বোঝা গেল ছেলেটি যে সময় গা ঝাঁকি দিয়ে চুপ করে বেঞ্চে এসে বসেছিল, তখনই ওর পকেট থেকে টপকে পড়েছিল। ভর্তৃহরি অর্ধস্ফুট একটু আর্তনাদ করেন। তার আত্মবিশ্বাস শিথিল হয়। মানুষকে যতটা সোজা ভেবেছিলেন ততটা সোজা নয়।
মানুষের জীবনও গোলক ধাঁধার মতো বেশ জটিল। না, ছেলেটাকে খুঁজে বার করতে হলো। এই অজানা শহরে, অপরিচিত নির্বান্ধব জায়গায় নিরাশ্রয় হয়ে অসহায় অবস্থায় কোথায় না জানি ঘুরে মরছে এখন। এধারে ওধারে খুঁজতে খুঁজতে যখন প্রায় হতাশ হয়ে হাল ছেড়ে দিতে উদ্যত, তখনই তিনি দেখতে পেলেন সেই ছেলেটি জনসমুদ্রের উত্তাল ঢেউয়ে টাল খেতে খেতে রাস্তা পেরিয়ে এদিকে আসছে। ওহে, শোনো শোনো! যুবকটি উদ্যতভাবে ফিরে তাকায়। তোমার গল্পের প্রধান সাক্ষী এসে পৌঁছেছে। এই নাও তোমার টুথপেস্ট। বেঞ্চির তলাতেই পড়েছিল, তোমার অজান্তেই। যাক, অযথা সন্দেহ করছি বলে কিছু মনে করো না। আর এই নাও, এখন এই গোটা 10 টাকা হলে যদি তোমার চলে। ভর্তৃহরি পকেট হাতড়ে নোটে, টাকায়, রেজকিতে এবং খুচরো খাচরায় মিলিয়ে যা ছিল সব ঝেড়ে ঝুড়ে ছেলেটির হাতে তুলে দেন। যদি এখনকার মতো চলে যায়, একটা হোটেল দেখে ওঠা আর বাড়িতে তার করে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে। আর এই আমার কার্ড, এতে আমার ঠিকানা আছে। টাকা ফেরত দিতে চাইলে পরে পাঠিয়ে দিও। আর এই নাও তোমার টুথপেস্ট, আবার যেন হারিও না। এই প্যাকেটটা তোমার বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করেছে। ভাগ্যিস টুথপেস্টটা আপনি পেয়েছিলেন। এই বলে ছেলেটি তোতো করে কি দু একটা কথা যেমন বলতে গেল খুব সম্ভব ধন্যবাদের ভাষাই হবে, এবং তারপরেই সে যে ধার থেকে এসেছিল রাস্তার উতরে ফের সেই দিকেই চোঁচো করে দৌড় মারল। বেচারি। ওপর দেখে আর কখনো আমি কোনো মানুষের বিচার করব না। প্রায় ভারী ভুল হয় তাতে। উফ, কি বিপদটাই না হতো আজকে। আমার ঠিক না হলেও ছেলেটির তো বটেই। এই অসুবিধাতেই না পড়তো বেচারা। না, মহামতি শেক্সপিয়ার যথার্থই বলেছিলেন, পর্ষিয়াকে না কাকে লক্ষ্য করে যেন বলেছিলেন, কিন্তু ঠিক কথাই বলেছিলেন। জীবন যে কি বিশ্রী রকমের জটিল, মানুষ যে কতদূর রহস্যময়। ভাবতে ভাবতে তিনি মুহ্যমান হয়ে পড়েন। পায়চারি করতে করতে আবার তিনি পার্কের মধ্যে ফিরে আসেন। গোলদিঘিতে আরও দু একটা চক্কর মেরে গাড়ি ধরে এবার বাড়ি ফিরবেন। ঘুরতে ঘুরতে ঘুরপাক খাবার মুখে সেই আগের বেঞ্চির কাছাকাছি আসতেই একটি অভূতপূর্ব দৃশ্য তিনি দেখতে পান। এক ব্যক্তি অত্যন্ত আগ্রহ ভরে বেঞ্চির নিচে আশেপাশে চারিধারে ভারী উঁকি ঝুঁকি মারছে। দেখবা মাত্র এই লোকটিকে তিনি চিনতে পারেন। ছেলেটির বেঞ্চি অধিকারের আগে এই লোকটি তার পাশের স্থান দখল করে বসেছিল। আপনার কি কিছু হারিয়েছে নাকি? কি খুঁজছেন অমন করে? হ্যাঁ মশাই, এইমাত্র কেনা একটা টুথপেস্টের প্যাকেট। বলা বাহুল্য, সামলাতে ভর্তৃহরির বেশ একটু সময় লাগে। মানুষ সম্বন্ধে তার নিজের অভিজ্ঞতার প্রতিও আস্থা আর ততটা সুদৃঢ় নেই। এমনকি নিজের প্রত্যক্ষ দর্শন থেকেই নতুন এক জীবন দর্শন রচনায়, কেবল রচনা কেন, মনের মধ্যে তার মুদ্রণে, পুনঃমুদ্রণে আর পুনঃ প্রুফ সংশোধনে যে সময় তিনি মশগুল হয়ে আছেন, সেই কালে সে সমস্ত কিছুর ভিত্তিমূল টলিয়ে দিতে এ আবার কি এক নতুন নিদর্শন। আধাবয়সী লোকটি তার চিন্তাসূত্র ছিন্ন করে দেয়। টুথপেস্টের জন্য তত না, ওটা হারালে তেমন কিছু ক্ষতি ছিল না, কিন্তু ওর মধ্যে ওই প্যাকেটের ভেতরে আমার মাইনের বলবে কি না, বলে কি লাভ হবে ইত্যাদি ভেবে লোকটা নীরব হয়ে যায়। কখানা নোট ছিল? 8খানা 10 টাকার নোট। এ মাসের মাইনের প্রায় সবটাই। টুথপেস্টটা কিনে ভাবলুম যা পকেট মারা যায় আজকাল, নোটগুলো ওর প্যাকেটের মধ্যে পুড়ে রাখলে নিরাপদ হবে, এই মনে করে রেখে দিয়েছিলাম। আপনার বুঝি 85 টাকা মাইনে? আগে হ্যাঁ, প্রায় ঠিক ধরেছেন। 99 টাকার সামান্য কেরানি আমি। 18 টাকা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিয়ে 81 টাকা মোট ছিল, কিন্তু আর একটি আদলাও আমার কাছে নেই। বাড়তি টাকাটা দিয়ে ছেলের জন্য টুথপেস্ট কিনেছিলাম। হ্যাঁ, ভর্তৃহরি গম্ভীর হয়ে গেলেন। দেখুন, আপনার টাকাটা খোয়া যাবার জন্য আমিই দায়ী। আচ্ছা, আপনি আমার বাড়ি চলুন, আমি ক্ষতিপূরণ করব। আমি অবশ্যই একটু দূরেই থাকি, কলকাতার কাছাকাছিও বটে, আবার বাইরেও বলা যায়, এই ডায়মন্ড হারবার রোডে। তা আমার মোটর রয়েছে, যাবার সময় আপনার অসুবিধা নেই, আর ফেরবার ট্যাক্সি ভাড়াটা আপনাকে আমি দিয়ে দেব। মজ্জমান লোকটি দেবদেবতার আবির্ভাব প্রত্যক্ষ করে, দেবতা না হলেও একজন মহাপুরুষ তো বটেই, এবং মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই একমাত্র গন্তব্যপথ অনুসরণ করে বিনা বাক্যব্যয়ে তার মোটরে গিয়ে ওঠে। ডায়মন্ড হারবার রোড দিয়ে
ভর্তৃহরির মোটর হু হু করে ছুটছে। শহর ছাড়িয়ে শহরতলি পার হয়ে একটানা পিচ ঢালা পথের বুকের ওপর দিয়ে, দুধারেই ফাঁকা নির্জন রাস্তা এবং মাঝে মাঝে এক আধখানা বাড়ি, বাগান বাড়ি বেশিরভাগ। ভর্তৃহরি বেপরোয়া গাড়ি চালাচ্ছেন। তার পাশে বসে মুখ বুজে চুপটি করে সেই আত্মহারা সর্বশান্ত ভদ্রলোক। হঠাৎ ভর্তৃহরির কেমন খটকা লাগে। পার্শ্ববর্তীর দিকে একবার ভ্রুক্ষেপ করেন। বাচকের কোণ দিয়ে বেরিয়ে আসে সেই চাউনিটা। কেমন যেন সংশয়ে জাগে। তিনি তারপর এই কুটিল একটা কটাক্ষ লোকটাকে যেন কুটি কুটি করে কাটে। এই টুথপেস্ট হারা লোকটি সেই গৃহহারা যুবকটির মাস্তুতো ভাই নয় তো? সন্দেহ হতেই তিনি নিজের বাঁ পকেটে হাত পুড়ে দেন। ঠিকই তো, অবিকল যা ভেবেছেন তার সন্দেহ নিতান্ত অমূলক নয়। অমনি ডান পকেট থেকে তার রিভলভার বার হয়ে আসে। গোয়েন্দার পকেটে আর কিছু থাক বা না থাক, পিস্তল আর হাত করা প্রায় সব সময় মজুদ থাকে। লোকটিও অমনি একটিও কথা না বলে নিজের পকেট থেকে ঘড়ি চেন সব বার করে দেয় বিনা বাক্য ব্যয়। ভর্তৃহরি ঘড়ি চেন পকেটস্থ করতে করতে ভাবেন, হ্যাঁ, যা ভেবেছি পৃথিবী কি আর পাল্টায়? রাতারাতি পাল্টায় নাকি? এতদিনের পৃথিবী একদিনে পাল্টাবার নয়। সব মানুষই প্রায় সেই রকমই রয়ে গেছে, আগের মতোই দাগি। দেখি ডান পকেট থেকে হাতকড়ি মুক্ত করে পার্শ্ববর্তীর যুক্ত করে পরিয়ে দিতে তার দেরি হয় না। তারপর মোটর থামিয়ে লোকটিকে পথের মাঝখানে তিনি নামিয়ে দেন। পত্রপাঠ তৎক্ষণাৎ। দয়া করে পুলিশে আর দেন না। হাতকড়ি হাতে মোড়ুগ্গে ব্যাটা ঘুরে ঘুরে ওইভাবে করজোড়ে অতখানি পথ পায়ে হেঁটে বাড়ি ফেরাটাই কি ওর কম শাস্তি হবে? তাছাড়া তিনি ভেবে দেখেন, ওই রকম একটা আসামিকে নিজের ল্যাজে বেঁধে সরকারি ঘাঁটিতে পাকড়ে নিয়ে যাওয়াটাই কি কম দুর্ভোগ হতো এখন? এবং তাছাড়া তার মতো ধুরন্ধর গোয়েন্দার ট্যাঙ্ক থেকেই চেন ঘড়ি খোয়া যায়। নিজের এত বড় বাহাদুরির পরিচয় থানা পুলিশে জানবার তার গরজ? ভণ্ড কেরানিটিকে নিজের সঙ্গে হাতাহাতি করবার সুযোগ সহ বিপদে বিসর্জন দিয়ে চিন্তাকুল চিত্তে তিনি গাড়ি হাঁকাতে থাকেন। পৃথিবীর হলো কি? মানুষরা সবাই যদি দাগি হয়ে যায়, প্রায় সকলেই যদি চোর ছ্যাচর বনে গিয়ে থাকে, তাহলে তিনি একলা ভালো মানুষ হয়ে একাকী সৎ লোক কত দিক আর সামলাবেন? ভাবতে ভাবতে তিনি ঘাবড়ে যান। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি ভেবে দেখেন, যাক, তার জানাশোনার ভেতরে একজনও যে সাব্যক্তি তবু আছে। অসাধু সংকুল ঘড়িচোরদের ধরিত্রীতে এখনও যে টিকে রয়ে গেছে, তিনি নিজেই রয়েছেন। এইটাই কি বড় কম কথা? কম বড় কথা কি? একথা ভাবতেও কতখানি আরাম। পৃথিবীর অষ্টম পরমাশ্চর্য সেই একমাত্র অভিব্যক্তির সম্বন্ধে সগর্ব ধারণা নিয়ে গৌরবের জয় পতাকা বহন করে ভারাক্রান্ত মনে তিনি বাড়ি ফেরেন। চৌকাঠের ওপারে পা না বাড়াতেই তার ছোট ছেলে সত্যহরি ছুটে এসেছে। বাবা, তোমার চেন ঘড়িটা আজ তুমি নিয়ে যাওনি যে? তুমি তো বলো তোমার কোনো কাজে কখনো ভুল হয় না। তোমার নাকি দিব্য দৃষ্টি, তবে আজ কেন এমন ভুলে গেলে? ভগবানের মতোই সব কিছু তুমি টের পাও। টেবিলের ওপরেই পড়ে রয়েছে, দেখো গে, তখন থেকেই পড়ে আছে। না, তুমি ভয় খেও না বাবা। আমার অনেকবার ইচ্ছে হয়েছিল বটে, কিন্তু ওটাকে আমি মেরামত করিনি। ভালো ঘড়ি মেরামত করে কি হবে? ভালো ঘড়িকে তার কলকবজা খুলে অবশ্যই আরও ভালো করে সারানো যায়, কিন্তু ভালো ঘড়ি সারাতে গেলে তুমি রাগ করো যে। তুমি যে বলো ভালো ঘড়ি কখনো সারানো যায় না, শুধু একেবারে হারানো যায়। তাই ওর ঢাকনি টাকনি কোনো কিছু আমি খুলিনি, একটুও কিচ্ছু করিনি। তুমি বাজিয়ে দেখতে পারো।